হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতে লিয়ামকে দেখা যায় যে তার ওয়াইফ নিয়ানের সাথে রোম্যান্স করছিল। যদিও এটা তাদের প্রথম রাত ছিল, কিন্তু নিয়ানকে দেখে মনে হচ্ছিল যেন লিয়াম তাকে জোর করছে। তখনই লিয়াম প্রশ্ন করে, এটাই তো তুমি চেয়েছিলে তাই না? তাহলে সমস্যা কোথায়? নিয়ান খুবই নার্ভাস ছিল এবং তাকে বাধা দিচ্ছিল। আসলে তারা বিবাহিত ছিল, কিন্তু তাদের সম্পর্কটা হাজবেন্ড ওয়াইফের মতো ছিল না। তবে কিভাবে এই গল্পটা এই পর্যন্ত এলো এটা জানার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। লিয়ামকে একদিন তার গাড়ির মধ্যে বসে থাকতে দেখা যায়, আর সেই হলো আমাদের গল্পের হিরো। এখানে সে নিয়ানের ইন্টারভিউ দেখছিল, যেখানে নিয়ান তার বিয়ের অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল। ঠিক তখনই লিয়াম তার বাটলারকে ফোন করে জানায়, এই কন্ট্রাক্টটা এই মুহূর্তেই ক্যান্সেল করো। যাও, নিয়ানকে গিয়ে বলো আমি তাকে ডিভোর্স দিচ্ছি। এরপর সে হোটেলের ভেতরে যায়। সেখানেই নিয়ানের সাথে তার ধাক্কা লাগে, কিন্তু লিয়াম নিয়ানকে চিনতেই পারে না। তবে নিয়াম তাকে চিনতে পারে। নিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? আমি 8 বছর ধরে তোমাকে অনেক খুঁজেছি। কিন্তু লিয়াম তাকে চিনতে পারে না। সে ভাবে হয়তো এটা সেই মেয়েদের মধ্যে একজন যে তাকে সিডিউস করার চেষ্টা করছিল। এরপর সে তাকে ইগনোর করে চলে যায়। নিয়ান ভাবে সে কি তাকে ভুলে গেছে। তখন তার একটি ফোন আসে এবং সে সেই ব্যক্তির সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে তার সাথে দেখা হয় জিজির, যে একজন অ্যাক্ট্রেস ছিল এবং দেখতে একদম নিয়ানের মতোই ছিল। এখানে আসল টুইস্টটা হলো জিজি প্রেগনেন্ট। সে এবং লিয়ান বিবাহিত ছিল, কিন্তু এখন জিজিকে এই বেবিটা অ্যাবর্শন করতে হবে, কারণ সে এতগুলো দিন বিনোদন জগৎ এবং লিয়ামের জীবন থেকে দূরে থাকতে পারবে না। আর এই কারণেই সে এমন একটি মেয়েকে খুঁজেছে যে দেখতে একদম তার মতো। নিয়ান গরিব পরিবারের হওয়ায় জিজি তাকে অনেক টাকার লোভ দেখায়। জিজি বলে যে তোমাকে আর কিছুই করতে হবে না, শুধু কয়েক মাসের জন্য আমার পরিচয় নিয়ে আমার জীবন কাটাও। তোমাকে শুধু লিয়ামের ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করতে হবে। আমাদের দুজনের মধ্যে তো এমনিতেই খুব বেশি কিছু হয় না, খুব কমই আমাদের দেখা হয়। এর বদলে আমি তোমাকে ভালো পরিমাণে টাকা দিব। নিয়ান যখন বুঝতে পারে যে সে লিয়ামের কথাই বলছে, তখন সে রাজি হয়ে যায়। লিয়ামের সাথে থাকার একটা অজুহাত সে পেয়ে যায়। আসলে সে সত্যিটা জানতে চায় শেষ পর্যন্ত লিয়াম কি তাকে ভুলে গেছে। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই, যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সে এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্তে যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু। সবচেয়ে বড় চমক পেতে নিজের পিন কমেন্টটা একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু কেসি ড্রামা, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন। সেখানে থাকছে আরো চমক। নাকি সে ইচ্ছাকৃতভাবেই তাকে ইগনোর করছে। এরপর নিয়ানকে জিজির মতো মেকআপ নিয়ে আসতে দেখা যায়। এই দুজনকে একসাথে দেখে কেউ আলাদাই করতে পারবে না যে তারা দুজন আলাদা মানুষ। এরপর সিন বর্তমানে ফিরে আসে, যেখানে নিয়ানের সাথে লিয়ামের ক্লোজ মোমেন্ট ক্রিয়েট হয়। পরের দিন সকালে নিয়ান খুব ক্লান্ত ছিল। সে গত রাতে অনেক কষ্ট পেয়েছিল, কারণ এটা তার প্রথম রাত ছিল। লিয়াম তাকে বলে, আমার মনে হয় তুমি হসপিটালে গিয়ে ভার্জিনিটি ফিরিয়ে এনেছ। নিয়ান তাকে বলে, এটা আসলে আমার প্রথম রাত ছিল। কিন্তু লিয়াম তার কথা বিশ্বাস করে না। সে তাকে জিজি হিসেবেই ব্যবহার করছিল। তবে এমনটা করতে গিয়ে নিয়ানের চোখ দুটো তার কাছে অন্যরকম লাগে এবং সে অনুভব করে যেন সে তাকে আগে থেকেই চেনে। কিন্তু তার কোনো কিছুই ক্লিয়ারভাবে মনে পড়ছিল না। লিয়াম বলে, বিয়ের আগে আমি তোমাকে সতর্ক করে দিয়েছিলাম আমাদের মধ্যে এসব কিছুই হবে না, কিন্তু তুমি আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য এতটা নিচে নামবে তা আমি ভাবিনি। তবে নিয়াম তো এসব কিছুই করেনি, তবুও সব দোষ তার উপরই আসে।
তখন লিয়ান সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে তার বাটলারকে বলে নিয়ানকে কন্ট্রাসেপটিভ পিল দিয়ে দিও। আসলে গতকাল রাতে যখন তারা গ্র্যান্ডপায়ের সাথে খাবার খাচ্ছিল, গ্র্যান্ডপা খাবারের মধ্যে লিয়ামকে এমন কিছু মিশিয়ে দিয়েছিলেন যার কারণে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সেই সব কিছুর দায় নিয়ানের উপর চাপিয়ে দিয়ে এখানে সে তার সাথে ইন্টিমেট হয়। লিয়ামের এই আচরণের জন্য নিয়ান ভাবতে থাকে ওর সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল। সে কি সত্যি আমাকে চিনতে পারছে না, নাকি সে ভুলে যাওয়ার অভিনয় করছে। যখন সে নিচে নামে লিয়ামের পার্টনার তাকে মেডিসিন দেয় এবং সে চুপচাপ মেডিসিন খেয়ে নেয়, আর এতে তার কোনো আপত্তি ছিল না। সে ভাবে এটা মাত্র কয়েক মাসের ব্যাপার, এরপর সে তো লিয়ামের জীবন থেকে চলেই যাবে। কিন্তু তার আগে সে সত্যিটা জানতে চায়, সে কি সত্যি তাকে ভুলে গেছে নাকি অন্য কিছু। এরপর সে লিয়ামের রুমে যায় এবং সেখানে তার ছোটবেলার পিকচার দেখতে পায়, যেখানে লিয়াম তাকে তার বাবার কাছ থেকে বাঁচাতো। কলেজে তারা দুজন কিছু বছর একসাথে ছিল। লিয়াম তখন তার ক্রাশ ছিল। একদিন যখন নিয়ান তাকে প্রপোজ করতে যাচ্ছিল, ঠিক সে রাতেই লিয়াম উধাও হয়ে যায়। এরপর থেকে সে গত 8 বছর ধরে তার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু দেখা করতে পারেনি। অন্যদিকে বাটলারের কাছ থেকে ফোন আসে যে গ্র্যান্ডপা আসছে এবং সে তাকে দেখা করতে ডাকছে। নিয়ান তখন তার আবেগকে সামলে নেয় এবং গ্র্যান্ডপার সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে এ ব্যাপারে সাবধান ছিল, যাতে কেউ বুঝতে না পারে যে সে জিজি নয়। এখন লিয়ামকেও তার সাথে যেতে হবে। গ্র্যান্ডপার সামনে দুজনেই লাভিডাভি কাপল হওয়ার অ্যাক্টিং করে। গ্র্যান্ডপা তাদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হয়। তারা দুজনে গ্র্যান্ডপার সামনে একে অপরের অনেক খেয়াল রাখছিল। আসলে তাদের দুজনের এখনো বিয়ে হয়নি, তারা শুধু এখানে এঙ্গেজমেন্ট করে রেখেছিল। আর তখনই জিজি লিয়ামের সাথে বিয়ের অ্যানাউন্সমেন্ট দিয়ে তার ব্যবসায়িক জগতে আরো বেশি লাভ অর্জন করতে চেয়েছিল। আর এই কারণেই লিয়াম তার এঙ্গেজমেন্ট ভাঙার ডিসিশন নেয়। কিন্তু তার আগে ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হতে শুরু করে। ডিনারের সময় লিয়াম গ্র্যান্ডপার সামনে তাদের সম্পর্কটা এমনভাবে উপস্থাপন করে যে তারা বাচ্চা নেওয়ার কথা ভাবছে, তাই তারা এখন বাচ্চা নেওয়ার প্রক্রিয়ায় যাবে। এরপর লিয়াম তাকে এমনভাবে তুলে নেয় যেন তারা দুজন খুবই রোমান্টিক কাপল। গ্র্যান্ডপারও মনে হয় যে হয়তো তাদের সম্পর্ক অনেক ভালো, কিন্তু মাঝপথেই সে নিয়ানকে নামিয়ে দিয়ে বলে ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যাও। বেচারা নিয়ান নীরবে হেঁটে রাস্তায় নামে। বাড়িটা একটু দূরে ছিল, তাই সে রেগে সেখান থেকে হেঁটে চলে যায়। তার হাই হিলের কারণে তার পাটা মচকে যায়, তবুও লিয়াম তাকে পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে বাড়ির মেয়েড গ্র্যান্ডপাকে প্রশ্ন করে, এত সব ধনী মেয়েদের চেয়ে কেন আপনি এই মেয়ের সাথে লিয়ানের বিয়ে দিলেন? আসলে লিয়াম যখন কলেজে একটি দুর্ঘটনার পর গ্র্যান্ডপার সাথে দেখা করেছিল, তখন তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, কিন্তু তার ড্রয়িং বইয়ে নিয়ানের ছবি ছিল। তবে গ্র্যান্ডপা আসল টুইস্টটা জানত না, তাই সে ভেবেছিল লিয়াম হয়তো জিজিকে ভালোবাসে, তাই সে জিজির সাথেই লিয়ামের বিয়ে দিয়েছে এবং জিজিও তখন রাজি হয়ে গিয়েছিল, কারণ লিয়াম অনেক ধনী ছিল। এরপর মেইড গ্র্যান্ডপাকে কিছু সাপ্লিমেন্ট দেয়। যখন নিয়ান একা বাড়িতে পৌঁছায়, মেইড জিজ্ঞাসা করে লিয়াম কোথায়। নিয়ান অজুহাত দিয়ে বলে অফিসের একটা জরুরি কাজ এসেছে, তাই সে অফিসে গেছে। আমাকে সে বাড়ির বাইরে নামিয়ে দিয়ে গেছে। তবে বাড়ির মেয়ের সবকিছু বুঝতে পারে, বাট সে তাকে কিছু বলে না। নিয়ান ভাবে হয়তো সে তার কথা বিশ্বাস করেছে, তাই সে ওষুধটা নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিয়াম ক্লাবে তার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছিল। সেখানে তার ভাইও এসেছিল। সে তাকে বলছিল, তোমার ওয়াইফকে একদিন আমাদের সাথে দেখা করাতে নিয়ে এসো। এখানে আরেকটা মেয়ে লিয়ামের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। লিয়াম তাকে বলে, তুমি রিজেকশন বোঝো না, আমি তোমাকে রিজেক্ট করছি, এরপরও তুমি আমাকে কেন বিরক্ত করছো? তখন কেন জানি বারবার তার নিয়ানের কথা মনে পড়ছিল। তার মনে হচ্ছিল হয়তো সে বেশিই ভাবছে, আর নিয়ানের সম্পর্কে তারও তো ভাবা উচিত না। তো এভাবেই সে নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই তার কাছে গ্র্যান্ডপায়ের ফোন আসে। তিনি তার উপর রাগ করেন যে কেন সে নিয়ানকে বাড়িতে পৌঁছে দেয়নি। লিয়াম এটা শুনে ভাবে নিয়ানই তার নামে গ্র্যান্ডপার কাছে কমপ্লেন করেছে। সে খুব রেগে বাড়িতে চলে আসে এবং আচমকা লিয়ানকে রাগের বশে কিস করতে থাকে। সে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করবে না।
তবুও তুমি কেন এমনটা করলে? গ্র্যান্ডপার কাছে আমার নামে কেন অভিযোগ করলে? নিয়ান বুঝতে পারে বাড়ির মেয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, তাহলে সেই নিশ্চয় গ্র্যান্ডপাকে এটা বলেছে। নিয়ান জানতো লিয়াম তাকে বিশ্বাস করবে না, তাই সে এতটুকুই বলে, আমি গ্র্যান্ডপাকে কিছুই বলিনি। কিন্তু লিয়াম তার সাথে অনেক রুড বিহেভ করে, কারণ সে তাকে অনেক খারাপ মেয়ে ভাবতো। এভাবেই সে তার সাথে রোম্যান্স করতে থাকে। তবে নিয়ানও তাকে আটকাতে পারে না, কারণ তারা লিগ্যাল কাপল ছিল। নেক্সট মর্নিং বাটলার আবার নিয়ানকে মেডিসিন দিয়ে দেয়, এবং এই মেডিসিন নেওয়ার কারণে সে অনেক দুর্বল ফিল করছিল। তখন সে গ্র্যান্ডপাকে ফোন করে বলে, আমার আর লিয়ামের মাঝে সবকিছু ঠিক আছে, আসলে সে গত রাতে বিজি ছিল। এরপর তার এক ফ্রেন্ড তাকে ফোন করে এবং তাকে স্কুল রিইউনিয়ন পার্টির ব্যাপারে জানায়। নিয়ানও সেখানে যেতে রাজি হয়। এরপর সে আসল নিয়ান সেজে সেখানে যায়। সেখানে একটা মেয়ে ছিল যে কিনা মোটেই তাকে সহ্য করতে পারত না, কারণ সে স্কুল লাইফে লিয়ামকে পছন্দ করত। কিন্তু লিয়াম নিয়ানের কারণেই তাকে পাত্তা দিত না। মেয়েটি তাকে খারাপ কথা বলতে থাকে, যে স্কুলে তো সে সবসময় হিরোইন হয়ে ঘুরে বেড়াতো, কিন্তু এরপরেও লিয়াম তাকে রিজেক্ট করে দিয়েছিল। তখন সেখানে এন্ট্রি নেয় লিয়াম। লিয়ামের এখানে আসার কারণ, তারা সবাই একই স্কুলে পড়তো। তবে সে বিনা মেকআপে নিয়ানকে দেখে চিনতে পারে না। তবে তার এতটুকু ফ্ল্যাশব্যাক মনে পড়ে যে অতীতে সে এভাবেই একটা মেয়েকে বুলি হতে দেখত, এবং সে তাকে সবসময় প্রোটেক্ট করত। সিন বর্তমানে ফিরে আসলে তার একইভাবে নিয়ানের জন্য খারাপ লাগতে থাকে, কিন্তু সেভাবে এই মেয়েটাকে তো আমি চিনি না, তাহলে তার জন্য কেন আমার খারাপ লাগছে? এখানে নিয়ানের ফ্রেন্ড লিয়ামের সাথে গল্প করছিল। সে তাকে সব ফ্রেন্ডদের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আশ্চর্য করার ব্যাপার হলো সব ফ্রেন্ডদের কথা লিয়ামের মনে ছিল, শুধুমাত্র নিয়ানের কথাই মনে ছিল না। এটা শুনে নিয়ান অনেক কষ্ট পায়। সে তার ফ্রেন্ডকে বলে, আমি ভাবতাম যে লিয়াম আমাকে পছন্দ করে, কিন্তু এখন তো দেখছি সে কোনোদিন আমাকে নোটিসই করেনি। এখন সত্যি আমার মুভ অন করা উচিত। তার ফ্রেন্ড তাকে অনেক সান্ত্বনা দেয় আর বলে, তোমার লাইফে তার থেকেও ভালো কেউ আসবে। নিয়ান ভাবতে থাকে, এমনিতেও 3 মাস পর আমি লিয়ামের জীবন থেকে চলে যাব, আর যে প্রশ্নের উত্তর আমি খুঁজতে এসেছিলাম সেটা আমি পেয়ে গেছি। এ ভেবে সে লিয়ামকে ইগনোর করে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ ওয়েট্রেসের সাথে তার ধাক্কা লাগে। এতে সে পড়ে যেতে গেলে লিয়াম তাকে হিরোদের স্টাইলে প্রোটেক্ট করে। নিয়ান তখন তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে ওয়াশরুমে গিয়ে জিজির মতো মেকআপ করে বের হয়ে আসে। এতে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। লিয়াম ভাবে জিজি এখানে কি করছে। যেহেতু তাদের রিলেশনের ব্যাপারে কেউ তেমন একটা জানতো না, তাই তারা একে অপরকে ইগনোর করে। এর পরের সিনে নিয়ান জিজির সেক্রেটারিকে নিয়ে একজন ডাইরেক্টরের সাথে মুভির ব্যাপারে কথা বলতে চাই। সেখানে লিয়ামও ছিল, তবে ডাইরেক্টর অনেক খারাপ মানুষ ছিল। সে নিয়ানকে টাচ করার চেষ্টা করে, কিন্তু নিয়ানের সব একদমই ভালো লাগছিল না। সে ডাইরেক্টরকে ইগনোর করার চেষ্টা করছিল। যখন এসব অতিরিক্ত হয়ে যায়, তখন সে রেগে তার সেক্রেটারিকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। আর তখনই লিয়াম রেগে ডাইরেক্টরকে ওয়াইনের বোতল দিয়ে আঘাত করে। সে বলে, তোমার সাহস কি করে হলো ওকে টাচ করার? ডাইরেক্টর তো কিছুই বুঝতে পারে না যে লিয়াম কেন নিয়ানের জন্য তার সাথে খারাপ আচরণ করছে। তবে সে এতটুকু বুঝতে পারে নিশ্চয়ই তাদের রিলেশনটা অনেক ক্লোজ। এইসব যখন হচ্ছে ঠিক তখনই লিয়ামের কাছে গ্র্যান্ডপায়ের ফোন আসে। গ্র্যান্ডপা লিয়ামের উপর খুব রেগেছিলেন, কারণ সে নিয়ানকে কন্ট্রাসেপটিভ পিল খেতে দিয়েছিল। এখন লিয়াম ভাবে যে নিয়ানি আবারও গ্র্যান্ডপায়ের কাছে তার নামে কমপ্লেন করেছে। এদিকে নিয়ান তার সেক্রেটারি থেকে তার পার্স ফেরত নিতে এসেছিল। সে লিয়ামকে রাগে অবস্থায় দেখেও তাকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই লিয়ামের নজর পড়ে তার উপর। সে রাগের মাথায় নিয়ানকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর গাড়িতে সে নিয়ানের উপর তার রাগ ঝাড়তে থাকে, যে সে কেন তার ব্যক্তিগত জীবনে বারবার হস্তক্ষেপ করছে। সে কি তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য এতটাই মরিয়া যে এই কথাটারও কমপ্লেন গ্র্যান্ডপার কাছে করেছে? রাগের চোটে সে নিয়ানের ড্রেসও ছিঁড়ে দেয়। নিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে সে গ্র্যান্ডপাকে কিছুই বলেনি, কিন্তু লিয়াম তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। লিয়াম তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে।
নিয়ানো রেগে গাড়ি থেকে নেমে যায়, কিন্তু ড্রেস ছেঁড়া থাকায় সে খুব অস্বস্তিতে ছিল। লিয়াম তখন সেখানে এসে তার জ্যাকেটটা তাকে দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই অন্য একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তখন নিয়ান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে মাঝখানে চলে আসে। এতে তার পায়ে চোট লাগে এবং বেশ ব্লিডিংও হয়। তখন লিয়াম নিয়ানকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টর তাকে জানায় যে নিয়ানকে কিছুদিন হসপিটালে অ্যাডমিট থাকতে হবে, কারণ তার পায়ের অবস্থা সামান্য খারাপ। যদিও হাড় ভাঙেনি, কিন্তু আঘাতের স্থান শুকাতে টাইম লাগবে। তখন নিয়ান লিয়ামকে বলে, তোমার এখানে থাকার দরকার নেই, আমার সেক্রেটারি চলে আসবে। লিয়ামের মনে হয় হয়তো সে তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। সে নিয়ানের উপর রেগে গিয়ে বলে, পরের বার থেকে আমাকে বাঁচানোর প্রয়োজন নেই। এরপর সে নিয়ানের জন্য কিছু খাবার কিনতে যায়। তখন কেন যেন লিয়ামের এই ফ্ল্যাশব্যাকটা মনে আসে, যে সে এর আগেও কারোর জন্য খাবার কিনেছে, কিন্তু কার জন্য, কেন বা কখন, এইসব কিছুই তার মনে ছিল না। বেচারি নিয়ান ভাবছিল যে কলেজের সময় লিয়াম তার প্রতি কতটা কেয়ারফুল ছিল, তখন তারা কত ভালো থাকতো। লিয়াম এত শান্ত স্বভাবের মানুষ ছিল যে কারোর ওপর কখনোই রাগ করতো না। আর এখন দেখো সে কেমন হয়ে গেছে। লিয়াম ব্রেকফাস্ট নিয়ে আসে ঠিকই, কিন্তু সে নিয়ানকে দিতে চায় না। সে ঘরের বাইরে 1 ঘন্টা ধরে অপেক্ষা করে। রাত থেকে দিন হয়ে যায়, সে তখনও বসেছিল। সে দেখে নিয়ান তখনও জেগে আছে, সারা রাত ঘুমায়নি। তখন সে ঘরের বাইরে খাবারটি রেখে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে জিজির সেক্রেটারি আসে। সে বলতে থাকে, লিয়াম কেন তোমাকে হসপিটালে পৌঁছে দিতে এসেছিল? তোমাদের দুজনের মধ্যে কি কিছু চলছে? নিয়ান তাকে বোঝায় যে গতকাল লিয়ামের একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। সে তার জীবন বাঁচায়, সে কারণে সে তাকে হসপিটালে নিয়ে এসেছিল। তার সেক্রেটারি তাকে সতর্ক করে দেয় যে যেটা তার নয় সেটা পাওয়ার চেষ্টা যেন সে না করে। আর কিছুদিন পরে জিজি ফিরে আসবে। এরপর নিয়ানকে লিয়ামের জীবন থেকে চলে যেতে হবে। নিয়াম তাকে বলে তার আর লিয়ামের মধ্যে কিছুই চলছে না, সে তার স্থান জানে। এরপর সেক্রেটারি বাইরে যায় এবং সে ব্রেকফাস্টে ফেলে দেয়। নিয়ানের কাছে সেই খাবার আর পৌঁছায় না। পরের দিন নিয়ানকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। লিয়ামের চিন্তা হয়, কিন্তু সে এতটাই নির্দয় যে সে সেখানে নিজে যায় না। সে বাড়ির বাটলারকে বলে নিয়ানকে হসপিটাল থেকে নিয়ে আসো, কিন্তু ততক্ষণে নিয়ান বাড়ি চলে এসেছিল। তার পায়ে চোট লাগার কারণে সে খুঁড়িয়ে হাঁটছিল। কিন্তু লিয়াম নিয়ানের জন্য চিন্তা করছিল, কিন্তু সে সেটা প্রকাশ করে না। আর এখন নিয়াম লিয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। যতটা সম্ভব সে তার সামনে না আসার চেষ্টা করছিল। সে অপেক্ষা করতে থাকে যে লিয়াম শুতে গেলে তবেই সে ঘরে যাবে, কিন্তু লিয়াম নিয়ানের জন্য অপেক্ষা করছিল, যে কারণে নিয়ানকে রাতভর রিহার্সেল করার অ্যাক্টিং করতে হয়। আর লিয়াম ভাবছিল যে সে রুমে এলো না কেন। পরদিন সকালে যখন লিয়াম দেখে নিয়ান সকালেই উঠে শুটের জন্য চলে গেছে, তখন তার মনে হতে থাকে হয়তো সে তাকে ইগনোর করছে। এরপর লিয়াম অফিসে যায় এবং দেখে নিয়ান সেখানে তার ফটোশুট করছে, আর তার কিছু ফ্যানও সেখানে এসেছে। তার সেক্রেটারি জানায় আসলে কে যেন ফ্যানদের বলে দিয়েছে যে জিজি এখানে শুট করছে, তাই তারা এসেছে। তো ফ্যানরা চলে যাওয়ার পর নিয়ান তার শ্যুটটা শেষ করে। কেউ জিজি আর তার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছিল না। বাড়ির বাটলারও এখানে এসেছিল। সে নিয়ানের খুব প্রশংসা করে এবং তাকে বলে সে খুব ভালো অ্যাক্টিং করেছে। নিয়ান খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। বাটলার যখন লিয়ামের সাথে লাঞ্চ করতে যেতে বলে, তখন সে অজুহাত দিয়ে মানা করে দেয় যে তার এখনো কিছু কাজ বাকি আছে, এবং সে সেখান থেকে চলে যায়। বাড়ির বাটলার লিয়ামকে বলে, আমার কেন যেন মনে হচ্ছে সে আপনাকে ইগনোর করছে। লিয়াম বলে সে আমাকে ইগনোর করবে, এটা হতেই পারে না। তখনই নিয়ানের কাছে গ্র্যান্ডপায়ের ফোন আসে। নিয়ান তাদের সাথে দেখা করতে যায়। খাওয়া দাওয়া করার পর সে গ্র্যান্ডপাকে বলে আমি এবার যাচ্ছি, আমার শ্যুট করতে হবে। কিন্তু গ্র্যান্ডপা তাকে বলে এখন লাঞ্চের সময় হয়েছে, লিয়ামকে গিয়ে লাঞ্চটা দিয়ে এসো। নিয়ান অজুহাত দিতে থাকে যে লিয়াম লাঞ্চ করে নিয়েছে, কিন্তু গ্র্যান্ডপা বলেন না, তুমি গেলে ওর ভালো লাগবে। তাই সে লাঞ্চ তো নিয়ে যায়, কিন্তু বাইরে গিয়ে নিজে বসেই খেতে থাকে। বেচারিকে তো ডাবল লাঞ্চ করতে হয়। তখন লিয়াম সেখান দিয়ে যাচ্ছিল, তাই সেটা দেখে ফেলে। সে ভাবে রাস্তার পাশে বসে নিয়াম কেন খাচ্ছে। সে তাকে ফলো করে। ট্যাক্সি নিয়ে নিয়াম আবার বাড়িতে পৌঁছায়। নিয়ান গ্র্যান্ডপাকে গিয়ে দেখায় দেখুন দাদু, লিয়াম সব শেষ করে ফেলেছে।
গ্র্যান্ডপা বলেন, এত তাড়াতাড়ি? সে বলে, হ্যাঁ, সে একটু তাড়াই ছিল, আর আমিও ব্যস্ত ছিলাম, তাই সে তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করে নিয়েছে। এরপর সে বলে, গ্র্যান্ডপা, আপনি কিছু ভুল বুঝছেন। আসলে ওই মেডিসিনটা আমি নিজের ইচ্ছায় খেয়েছিলাম, লিয়াম আমাকে জোর করেনি। আসলে এখন আমার ক্যারিয়ারটা ভালো পর্যায়ে রয়েছে, আর আমি বাচ্চা নিতে চাই না। সে কারণেই আমরা আলোচনা করেছিলাম। এতে লিয়ামের কোনো দোষ নেই, আপনি তার উপর রাগ করবেন না। এসব শুনে লিয়াম ভাবছিল যে নিয়াম তার পক্ষ নিচ্ছে গ্র্যান্ডপায়ের সামনে। এর মানে হলো সে মেডিসিনের কথা গ্র্যান্ডপাকে বলেনি। তখন তার নিজের আচরণের জন্য কিছুটা অনুশোচনা হতে থাকে। তো সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তার মনে হতে থাকে সে হয়তো নিয়ানকে ভুল বুঝেছে, কিন্তু সে তাকে ভালোবাসতে শুরু করেছে এই কথা সে মানতে রাজি ছিল না। ঠিক অন্যদিকে আমরা নিয়ানকে দেখতে পাই যে সেক্রেটারির সাথে একটা পার্টিতে গিয়েছিল। সেই পার্টিতে লিয়ামেরও আসার কথা ছিল। সেখানে তার সেই কলেজের ফ্রেন্ডও উপস্থিত ছিল, যে নিয়ানকে অপমান করতে শুরু করে। শুধুমাত্র নিয়ানের পোশাক তার ক্লাসমেটের মতো দেখতে হয় সে এমনটা করছিল। সে তার বয়ফ্রেন্ডের সামনে বলছিল, ঠিক তোমার মতোই দেখতে আমার একটা ফ্রেন্ড ছিল। জানো তো, তার বয়ফ্রেন্ড তো তাকে পাত্তাই দেয়নি। কলেজের পুরোটা সময় সে তার পিছনেই পড়েছিল। লিয়াম ভাবে নিয়ান হয়তো এবারও চুপ করে থাকবে, কিন্তু নিয়ান তখন ঘুরে জবাব দেয় যে, তুমি জানো, আমিও একটা মেয়েকে চিনি যে এতটাই নির্লজ্জ যে গত 3 বছর ধরে একটা ছেলের পিছনে পড়েছিল, এটা জেনেও যে ছেলেটা তার প্রতি আগ্রহী নয়। আর শেষমেশ যখন ছেলেটা তাকে পাত্তাই দিল না, তখন সে তাকে ছেড়ে অন্য একটা ধনী শাহজাদাকে পটিয়ে নিল। মেয়েটির বয়ফ্রেন্ড বুঝতে পারছিল যে তার গার্লফ্রেন্ডের কথাই বলা হচ্ছে, তাই সে রেগে সেখান থেকে চলে যেতে শুরু করে। মেয়েটি সুযোগের সদ্ব্যবহার করে নিয়ানকে সুইমিং পুলে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিয়ান সরে যায় এবং সেই মেয়েটি নিজেই সুইমিং পুলে পড়ে যায়। সবাই তাকে বের করতে আসে এবং সে নিয়ানের উপরেই দোষারোপ করতে থাকে যে সে তাকে ধাক্কা দিয়েছে। লিয়াম তখন এইসব দেখছিল। তখন এই পরিস্থিতিতে সাহায্য করার জন্য লিয়ামের ছোট ভাই এগিয়ে আসে। সে মেয়েটিকে বলে, আমি এই ভিডিও রেকর্ড করেছি, এখন যদি তুমি সত্যিটা মেনে না নাও তাহলে আমি এই ভিডিও পাবলিক করে দিব। মেয়েটি তখন বাধ্য হয়ে মেনে নেয় যে সে নিজেই সুইমিং পুলে পড়ে গিয়েছে। এবার তার ভাইকে লিয়ামের কেয়ার নিতে দেখে লিয়াম অনেক জেলাস হয়ে যায়। তার ভাই নিয়ানকে জ্যাকেট দেয় এবং নিয়ান তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা ফিরে আসে। ফিরে আসার পর লিয়াম তার ভাইকে এমনভাবে বলছিল, নিয়ান আমার ওয়াইফ। ভাই বলে, হ্যাঁ আমি জানি সে তোমার ওয়াইফ। সে নিয়ানের ড্রেস ভেজা থাকায় তার জন্য নতুন ড্রেস পাঠাচ্ছিল, কারণ সে জানতো লিয়াম তার ওয়াইফের খেয়াল রাখে না। তখন রাগে লিয়াম সে ড্রেসটি জ্বালিয়ে দেয় এবং নিজের তরফ থেকে অন্য একটা ড্রেস নিয়ানের জন্য পাঠিয়ে দেয়। সে পরোক্ষভাবে তার কেয়ার নিচ্ছিল, আর তার ভাইয়ের কাছে এই জিনিসগুলো স্পষ্ট ছিল। তার ভাই বুঝতে পারছিল যে লিয়াম নিজেই জেলাস হচ্ছে। এদিকে ড্রেস চেঞ্জ করে নিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিজিয়ার ফ্রেন্ড তখনও তাকে নিয়ে মজা করা ছাড়েনি। সে বলে, শুনেছিলাম তোমার ফিয়ন্সি আছে, কই তাকে তো পুরো পার্টিতে দেখা গেল না, সে তো তোমাকে নিতেও এলো না, এত বৃষ্টি হচ্ছে। নিয়ান তাকে বলে সে ব্যস্ত আছে। জিজির ফ্রেন্ড বলে, আরে না না, ডাকো তো দেখি, আমরাও তার সাথে একটু দেখা করতে চাই। তখনই নিয়ান লিয়ামকে কল করতে যাচ্ছিল, কিন্তু সে মেয়েটি মজা করার নামে ইচ্ছাকৃতভাবে তার ফোনটা ভেঙে ফেলে। কিন্তু শেষমেশ লিয়াম নিয়ানকে নিতে সেখানে চলেই আসে। এতে এত লোকের সামনে নিয়ানের সম্মান রক্ষা হয়। তাকে দেখে নিয়ামের সেই ফ্রেন্ড তার সাথে কথা বলতে আসে, কারণ সে কলেজের সময় লিয়ামের পিছনে পড়েছিল, কিন্তু বরাবরের মতো লিয়াম তাকে পাত্তাই দেয় না এবং নিয়ানকে বলে, তোমার আমাকে আগে বলা উচিত ছিল, আমি তোমাকে আরো আগেই নিতে আসতাম, তুমি তো মিছিমিছি আমার জন্য ওয়েট করছিলে। এই বলে সে নিয়ানকে নিয়ে চলে যায়। সবার মুখেতে বন্ধ হয়ে যায়। এরপর গাড়িতে নিয়ান লিয়ামকে এমনভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু লিয়াম শুধু দেখায়, তোমার অপমান হলে তো আমারও অপমান হবে, তাই না? তখনই তার নজর যায় যে নিয়ান তার ভাইয়ের জ্যাকেট তাকে ফেরত দেওয়ার জন্য রেখে দিয়েছে। তখন সে সেটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় এবং রাগ করে বলে, তোমার অন্য কারো পোশাক নিজের কাছে রাখার দরকার নেই। নিয়ানের মনে হতে থাকে যে তার কি হয়েছে, সে এত অদ্ভুত আচরণ কেন করছে, কিন্তু সে তাকে জিজ্ঞেস করতেও পারে না। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় এবং বলে তার স্ক্রিপ্ট রিডিং করতে হবে। এবার লিয়াম বুঝতে পারে যে নিয়ান আসলে তাকে ইগনোর করছে,
কিন্তু সে কিছুই বলতে পারছিল না। পরের দিন সকালে তার ম্যানেজার নিয়ামের উপর রাগ করছিল। সে বলে, তুমি জিজিয়ার জীবন কাটাচ্ছ, তাই জিজিয়ার লোকদের সাথে তোমার ঝামেলা করার কোনো দরকার নেই। তুমি তার কাজ খারাপ করছো। তুমি এখনই লিয়ামের ভাইয়ের সাথে গিয়ে কথা বলো, যাতে সে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে। আসলে লিয়াম নিয়ানকে তার ভাইয়ের থেকে দূরে থাকতে বলেছিল। এরপর যখন দুই ভাই সুইমিং করছিল, তখন নিয়ান তার ভাইকে এসএমএস করে। তার এসএমএস দেখে লিয়াম আরো বেশি রেগে যায়। সে তার ভাইকে বারবার সুইমিং পুলে ধাক্কা দিতে থাকে। তার ভাই তো বুঝতেই পারে না যে আসলে প্রবলেমটা কি। এরপর সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে রাগের মাথায় নিয়ানকে বলে, তুমি কি আমার কথা বুঝতে পারো না? নিয়ান বলে, আমি আবার কি করলাম? লিয়াম তাকে জিজ্ঞেস করে, তুমি ওকে ওই এসএমএসটা কেন পাঠালে? নিয়ান বলে, আমরা তো শুরুতেই প্রমিস করেছিলাম যে আমরা দুজনেই দুজনের লাইফে ইন্টারফেয়ার করব না। আমি শুধু আমার কাজ করছি, তাহলে তুমি কেন আমার পিছনেই লেগে আছো? সে খুব রাগের সাথে এই কথা বলেই সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু লিয়াম তাকে যেতে দেয় না। আর তাদের মধ্যে আবারও ক্লোজ মোমেন্ট ক্রিয়েট হয়। তো নিয়াম সম্ভবত এবারে জীবন থেকে ক্লান্ত হয়ে গিয়েছিল। সেই জীবন থেকে ফিরে যেতে চাইছিল, কারণ সে জেনে গিয়েছিল যে যাই হোক না কেন লিয়াম তাকে ভালোবাসবে না। যদি সে তাকে ভালোবাসতো তবে সে কখনোই তাকে ভুলে যেত না। সে তো এটাও জানতো না যে লিয়ামের তাকে সত্যিই মনে আছে কিনা। পরের দিন সকালে সে চুপচাপ উঠে সেখান থেকে চলে যেতে শুরু করে। লিয়ামের তার আচরণের জন্য কিছুটা অনুশোচনা হয়। সেভাবে ওর সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি, কিন্তু সে এখন আর কি বা করতে পারতো? যা হয়ে গেছে তা তো আর পাল্টানো যাবে না। এরপর খাবার টেবিলে নিয়ান রাগ করে না আসায় লিয়াম তাকে তুলে নিচে নিয়ে আসে। সে শান্তভাবে বসে তাকে খেতে বলে। দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে খুব বড় ধরনের ঝগড়া লেগে যায়। নিয়ান রাগের মাথায় উঠে বাড়ি থেকে বেরিয়ে যায়। লিয়াম আশা করেনি যে নিয়ান রেগে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু নিয়ামের কাছে না ছিল ফোন, না ছিল টাকা। এবার লিয়ামের মনে হতে থাকে যে এত রাতে সে কোথায় গেল। তাই সে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে ভাবছিল এত তাড়াতাড়ি মেয়েটা কোথায় উধাও হয়ে গেল। তখনই সে জানতে পারে যে তার রাইভেল ব্যবসায়ী তাকে কিডন্যাপ করে নিয়েছে। সে লিয়ামকে ফোন করে এবং তাকে দেখা করতে বলে। লিয়ামের কোনো বিকল্প ছিল না। সে নিয়ানকে হারাতে চায়নি, আর সেই তো ছিল নিয়ামের রাগ হওয়ার কারণ। তাই সে তাকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর লিয়াম সেই লোকটির সাথে দেখা করতে যায়। সেই লোকটি এখানে লিয়ামকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলে, যেটা লিয়াম অনেক কষ্ট করে পেয়েছিল। কিন্তু নিয়ানের জন্য লিয়াম সেই চুক্তিপত্রটি লোকটিকে দিতে রাজি হয়ে যায়। যেই সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে তখনই তারা নিয়ানকে সেখানে নিয়ে আসে। এরপর সে তাকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু যখনই সে তাকে বাইরে নিয়ে যায় আর লক্ষ্য করে নিয়ান অনেক আহত, সে রাগের মাথায় তাকে সেখানেই থামতে বলে এবং আবারও সেই রাইবেলের কাছে ফিরে আসে। রাইবেল জিজ্ঞেস করে, কি হলো, তোমার আর কিছু চাই? লিয়াম রাগের মাথায় প্রথমে তার সমস্ত বডিগার্ডদের অনেক মারে। এরপর তাকেও মেরে সেই কন্ট্রাক্ট পেপারটা ছিঁড়ে ফেলে। সে বলে, আমি তোমাদের সতর্ক করেছিলাম নিয়ানের একটি চুলেরও যেন ক্ষতি না হয়, কিন্তু তোমরা তাকে কিভাবে আঘাত করলে? লিয়ামের এই রূপ দেখে নিয়ান তো হতবাক হয়ে যায়। সবাইকে মারার চক্করে লিয়ামও কিছুটা আহত হয়ে গিয়েছিল। এটা দেখে নিয়ামের অনেক খারাপ লাগে। সে ভাবতে শুরু করে যে এই মানুষটা আসলে অতটাও খারাপ না। এরপর তারা বাড়িতে ফিরে যায়। সেখানে নিয়ান তার চোটের জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। লিয়াম তাকে গাড়িতে খারাপ আচরণ করার জন্য সরি বলে। নিয়ান তাকে ক্ষমা করে দেয় এবং তাকে বলে, আমার মনে হয় তুমি অতটাও খারাপ নও, যতটা খারাপ তুমি আমাকে দেখাও। তাদের দুজনের মধ্যে একটি অন্যরকম প্রেম ভালোবাসি শুরু হয়, কিন্তু তখনই শহরে গুন্ডাদের হামলা হয়। লিয়াম আগে সেনাবাহিনীতে কাজ করেছে, সে কারণেই সে বিষয়গুলো জানতো। নিয়ানকে বাঁচানোর জন্য সে প্রথমে তাকে একটা নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তারপর অন্যান্য পুলিশ এবং মিলিটারিদের সাথে মিলে শহরের পরিস্থিতি সামলায়। সবকিছু সামলানোর পর সবাই লিয়ামকে খুব বেশি ধন্যবাদ জানাচ্ছিল। এটা দেখে নিয়ার আরো বেশি মুগ্ধ হয়। সে ভাবে তার হাজবেন্ড অনেক ট্যালেন্ট,
এরপর রাতে তারা এতদিন পর একসাথে বসে কথা বলছিল, যেখানে লিয়াম তাকে বলে যে আসলে এই বছর এই তারিখে তার একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল এবং হয়তো এই কারণে তার বারবার মনে হয় যে সে কিছু একটা ভুলে গেছে। আসলে তার তো এটাও মনে নেই যে সব মনে থাকলেও নিয়ানের কথাই তার মনে নেই। তখন নিয়ানের মনে হয় আসলে সেই দুর্ঘটনার জন্যই সে তাকে ভুলে গেছে। এই কারণেই তো তাকে দেখার পরও সে এমন অদ্ভুত রিয়াকশন করত। কিন্তু এদিকে সে 8 বছর ধরে তার আসার জন্য অপেক্ষা করছিল। তবে সে এখন বুঝতে পেরেছে সে কেন তার কাছে আসেনি। তো নিয়ান তাকে ক্ষমা করে দেয়। লিয়াম তখন খুব বেশি ড্রাঙ্ক ছিল। নিয়ান তাকে বাড়িতে নিয়ে যায়। তাদের দুজনের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট হতে যাচ্ছিল। তখনই নিয়ানের কাছে জিজিয়ের এসএমএস আসে, কারণ সে কালকে ফিরবে। তখন সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানতো হয়তো লিয়ামের সাথে তার সময় কাটানোর দিন শেষ হয়ে গেছে। আজকের রাত সে এখানে লিয়ামের সাথেই কাটায়। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে এখানে লিয়ামের জন্য স্যুপ তৈরি করে এবং বাড়ির বাটলারকে দিয়ে বলে যে তাকে শুটে যেতে হবে। লিয়াম ঘুম থেকে উঠলে তাকে সেই স্যুপটা দেওয়া হয়। লিয়াম জিজ্ঞাসা করে আজকে স্যুপের স্বাদ এমন আলাদা কেন। তখন সে জানায় আসলে এটা নিয়ান নিজের হাতে তার জন্য বানিয়েছে। এতে লিয়াম অনেক বেশি খুশি হয়, কিন্তু তারপর জিজ্ঞাসা করে নিয়ান কোথায়। বাটলার জানায় যে সে শুটে গেছে। এরপর লিয়াম অফিসে তার ভাইকে জিজ্ঞাসা করছিল সে কিভাবে তাকে ইমপ্রেস করবে। তার ভাই বাটলার তাকে ধারণা দেয় তোমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবার সরাসরি নিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করো। যদি তুমি তাকে ভালোবাসো এবং সেও যদি তোমাকে ভালোবাসে, তাহলে সে অবশ্যই হ্যাঁ বলবে। এটা শুনে লিয়াম এই কথা মেনে নেয় এবং তাকে প্রপোজ করার প্রস্তুতি নেয়। সে কিছু হাতে তৈরি জিনিস বানায় যেখানে তার উইশগুলো লেখা ছিল, কারণ সে এগুলো নিয়ানের সাথে করতে চায়। সবকিছুর প্রস্তুতি চলছিল। কালকে সে নিয়ানকে প্রস্তাব করবে। কিন্তু এরপর জিজি ফিরে আসে। লিয়ামের কাছে কিছুটা অন্যরকম মনে হয়। সে ভাবতে থাকে তাকে এমন আলাদা কেন মনে হচ্ছে। খাবারের টেবিলে যখন তারা খাচ্ছিল, লিয়াম বুঝতে পারে যে এটা সেই নিয়ান নয় যার সাথে সে গত 3 মাস ধরে ছিল। সে জিজিকে হুমকি দিয়ে বলে তুমি স্পষ্ট করে বলো সেই মেয়েটি কে ছিল, তার নাম কি ছিল এবং সে কোথায়। জিজি এমন অভিনয় করে যে সে কি বলছে তা সে জানে না। লিয়াম তাকে বলে তুমি যদি সত্যিটা আমাকে না জানাও, তবে আমি তোমাকে পুরো ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দিব এবং তুমি এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানো। কিন্তু জিজি তাকে সত্যিটা জানাতে রাজি ছিল না। লিয়াম বুঝে যায় যে আসল নিয়ান এখানে নেই। সে তার বাটলারকে বলে নিয়ানের মতো দেখতে মেয়েকে পুরো শহরে পুরো দেশে খোঁজো, সে কোথায়। আর জিজিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। 1 মিনিটের জন্যও সে অন্য মেয়েকে তার বাড়িতে সহ্য করতে পারছিল না। আর এখানে সে চিন্তিত ছিল যে শেষ পর্যন্ত নিয়ান গেল কোথায়। যদিও তার নিয়ানকে মনে ছিল না, কিন্তু সে তাকে খুব ভালোবাসতো। এদিকে জিজি ঘাবড়ে যায় যে লিয়াম যদি তাকে ছেড়ে দেয় তাহলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এরপর এই ঘটনা 2 মাস কেটে যায়। নিয়ান অন্য শহরে এখন তার পুরনো জীবন কাটাচ্ছিল। সে কলেজে ভর্তি হয়েছিল এবং সেখানে তার ইন্টার্নশিপও করছিল। সে লিয়ামকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে জানতো না যে আজ আবার তার সাথে লিয়ামের দেখা হতে চলেছে। কিন্তু লিয়াম এতই বোকা ছিল যে সে নিয়ানকে সামনে দেখেও চিনতে পারে না যে এটাই সেই মেয়ে যার সাথে সে গত 3 মাস ধরে ছিল এবং 3-4 বার ঘনিষ্ঠও হয়েছিল। নিয়ান যখন দেখে যে সে তাকে চিনতে পারছে না, তখন সে কোথাও একটা রিল্যাক্স অনুভব করে। আর কোথাও তার একটা দুঃখও ছিল যে সে না জানি কোন বোকাকে ভালোবেসে বসে আছে, যে তাকে চিনতেও পারছে না। লিয়াম তো এখানে নিয়ানকে খুঁজতে এসেছিল। সে বাটলারকে নিয়ানের খোঁজ নেওয়ার কথা বলে, কিন্তু ব্যবসার কাজও তার এখানে ছিল। এখানে ডিন নিয়ানকে লিয়ামের সাথে পাঠিয়ে দেয়। তাদের দুজনের মধ্যে কোনো কথা হয় না, কারণ লিয়াম অন্য কারোর প্রতি আগ্রহী ছিল না। গ্র্যান্ডপা এই ব্যাপারে জানতেন না। আর এটা নিয়ে জিজি বারবার লিয়ামকে হুমকি দিত, কিন্তু লিয়াম এসব এখন আর হুমকিতে ভয় পায় না। নিয়ান তার বন্ধুর সাথে দেখা করে এবং তাকে সবকিছু জানায়। তার বন্ধু জিজ্ঞাসা করে এই কথাটা কি লিয়াম জানে, মানে সে কি তোমাকে চিনতে পেরেছে। সে বলে না, হয়তো সে আমাকে চিনতে পারেনি আর এটাই ভালো। এই বলে সে তার বন্ধুদের সাথে সেখান থেকে ফিরছিল।
তখনই তার বন্ধুকে তার আরেকজন বন্ধু ডাকে এবং সে সেই ক্লাব রুমে চলে যায় যেখানে লিয়াম তার ভাইদের সাথে পার্টি করছিল। তার ভাইও নিয়ানকে দেখে ভাবে যে সে নিয়ানকে আগেও কোথাও দেখেছে, কিন্তু নিয়ান বলে দেয়, না, এটা হতে পারে না, হয়তো আমরা সহপাঠী ছিলাম, এ কারণেই তোমার এমন মনে হচ্ছে, তবে আমাদের কখনো দেখা হয়নি। পার্টির পর লিয়াম নিয়ানকে বাড়ি ছেড়ে দিতে যায়। সেখানে ঘটনাক্রমে সে যখন তার জুতোর ফিতা বাঁধছিল তখন সে লক্ষ্য করে যে নিয়ানের পায়ে ঠিক সেই স্থানে একই চোট লেগেছে যেখানে লিয়ামকে বাঁচানোর চক্করে সেই মেয়েটির চোট লেগেছিল। তখন সে 99% নিশ্চিত হয় যে এটা কাকতালীয় হতে পারে না, নিয়ানই সেই মেয়ে যাকে সে এতদিন ধরে খুঁজছে। কিন্তু এই মুহূর্তে সে তাকে এই বিষয়ে কিছুই বলে না, কারণ সে হয়তো নিয়ানকে চিনতে না পারলেও নিয়ান তো তাকে ঠিকই চিনেছে। সে ভাবে নিয়ান তাকে ইগনোর করছে, এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। সে তার বাটলারকে ফোন করে এবং এই মেয়েটির সম্পর্কে সবকিছু জানার জন্য বলে। শেষমেশ সে সবকিছু জানতে পারে যে আসলে নিয়ানই সেই মেয়ে যাকে সে খুঁজছিল। সে তার অতীতের স্মৃতি হাতড়াতে শুরু করে, যেখানে সে নিয়ান সম্পর্কিত সব তথ্য খুঁজে পায় এবং তার সব স্মৃতিশক্তিও ফিরে আসে। হসপিটালে তার চোখ খোলে, তার সব মনে পড়ে যায় যে যে আসলে সে নিয়ানকে ভালোবাসতো। সেদিন সে নিয়ানকে প্রপোজ করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে শুধুমাত্র নিয়ানকেই ভুলে গিয়েছিল। শেষমেশ যখন তার সবকিছু মনে আসে, তার ভাই তাকে বলে, যখন তোমার সব মনে পড়ে গেছে যে নিয়ানই সেই মেয়ে যাকে তুমি ভালোবাসতে, তাহলে আমার মনে হয় তোমার তার কাছে গিয়ে সবকিছু খুলে বলা উচিত। আর এদিকে জিজি খুব রেগেছিল, কারণ লিয়াম তাকে ব্লক করে দিয়েছিল। সে কোনো মতে নিজের নিষেধাজ্ঞা তুলে নিতে চেয়েছিল, কিন্তু লিয়াম শুনতে রাজি ছিল না। সে অজুহাত দিয়ে নিয়ানকে ডাকে। এবার সে তার সম্মান নষ্ট করতে চায় যাতে লিয়াম তাকে আর গ্রহণ না করে। তাই সে কিছু গুন্ডাকে নিয়ানের পিছনে পাঠিয়ে দেয়, যারা নিয়ামের সাথে খারাপ ব্যবহার করার প্ল্যান করছিল। এদিকে লিয়াম জিজিয়ার সাথে দেখা করতে যায়। সে তার অন্য ছেলেদের সাথে সম্পর্কের ছবি দেখিয়ে বলে, যদি তুমি তোমার ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট করতে না চাও আর না চাও যে আমি তোমার ওই ব্যক্তিগত ছবিগুলো ভাইরাল করি, তাহলে বলে দাও নিয়ান কোথায় আছে। জিজি আসলে তার বাকি ক্যারিয়ারটুকু নষ্ট করতে চায়নি, তাই জিজি তাকে বলে দেয় যে নিয়ান কোথায় আছে। এরপর সে তাকে খুঁজতে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে তার ভাই তাকে রক্ষা করে ফেলেছিল এবং নিয়ান সেখান থেকে চলে গিয়েছিল। নিয়ান শহর ছেড়ে চলে যাচ্ছিল। লিয়াম তাকে থামাতে যায়, কিন্তু এক মুহূর্তের জন্য তার মনে হয় নিয়ান চলে গেছে, কিন্তু সে আসলে যায়নি। সে লিয়ামের জন্য ফিরে এসেছিল। সে সব সত্যি জানতে পেরেছিল যে দুর্ঘটনায় লিয়াম তাকে ভুলে গেছে। এই কারণেই তারা সব ভুলে এক হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই গল্পটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।